প্রিয় নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানী শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের জটিল টিস্যুর মধ্যে ফ্লোয়েম কলা নিয়ে আলাপ আলোচনা করব। এইখানে আমরা আলাপ আলোচনা করতে গিয়ে নিম্নলিখিত এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে পারি। সিপ কোষ কাকে বলে? ফ্লোয়েমের কাজ উল্লেখ করো। ফ্লোয়েম প্যারেনকিমা ও ফ্লোয়েম ফাইবার কাকে বলে? বাস্ট ফাইবার কাকে বলে বা বাস্ট ফাইবার কি? ফ্লোয়েম টিস্যুর বর্ণনা দাও, অথবা এখানে চিত্রসহ সিপ কোষের গঠন বর্ণনা করো বা ফ্লোয়েম কলার চিত্রসহ ফ্লোয়েম কলার বর্ণনা দাও, এরকম আসতে পারে। ফ্লোয়েম উদ্ভিদ কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে। সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত হয়। আসলে এইগুলো কিন্তু ফ্লোয়েম তন্তুর বা ফ্লোয়েম কলার প্রকারভেদ না, উপাদান, অর্থাৎ যে সকল উপাদানগুলো মিলে ফ্লোয়েম কলা গঠিত হয় তার হলো সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার বা ফ্লোয়েম তন্তু। জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে, তেমনি ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদদের বিভিন্ন স্থানে পরিবহন করে। অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পাতায় যে খাদ্যগুলো তৈরি হয়, এই খাদ্য তৈরির জন্য যেমন কাঁচামাল জাইলেম পরিবহন করে নিয়েছিল, তেমনি পাতায় তৈরিকৃত এই খাবারগুলো ফ্লোয়েম দ্বারা উদ্ভিদের সমস্ত অংশে পৌঁছে দেয়। সিপ কোষ, এই যে আমরা এই সিবনল, এখন এই ফ্লোয়েমের যে চারটি অংশ আছে, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকিমা, এদের বর্ণনা করব। সিপ কোষ বা সিপ সেল, এগুলো বিশেষ ধরনের কোষ, দীর্ঘ পাতলা কোষপ্রাচীরযুক্ত এবং জীবিত। এই কোষগুলো লম্বালম্বিভাবে একটির উপর একটি সজ্জিত হয়ে সিবনল গঠন করে। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে সিপ কোষ কাকে বলে, তখন উত্তরটা এইভাবেও দেওয়া যেতে পারে। দীর্ঘ পাতলা কোষপ্রাচীরযুক্ত এবং জীবিত এই কোষগুলো লম্বালম্বি একটির উপর আরেকটি সজ্জিত হয়ে যা গঠন করে তাকে সিবনল বলে। এই যে দেখো, এই একটি কোষ, এর উপরই আরেকটা ছিল, এর আরেকটা, এভাবে লম্বালম্বি সিপ কোষ গঠন করে। মাঝখানেরটাই হলো সিবনল বা সিপ কোষ। সিপ কোষগুলো চালনির মতো, সিপ কোষগুলো চালনির মতো ছিদ্রযুক্ত সিপলেট দিয়ে পরস্পর থেকে আলাদা থাকে। এই যে দেখতেছ, এই যে জিনিসগুলো আমরা একটু বড় করে দেখি, এই যে জিনিসগুলো, এই অংশগুলো হলো মূলত চালনির মতো ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে প্রত্যেকটা কোষ পরস্পর থেকে আলাদা থাকে। এদের প্রাচীর লিগনিন যুক্ত। লিগনিন কি এক ধরনের কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ যা কোষ প্রাচীরের উপাদান হিসেবে পরিগণিত। পরিণত সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ পরিপূর্ণভাবে যে সিপ কোষ থাকে তার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। সকল ধরনের গুপ্তবীজ উদ্ভিদের ফ্লোয়েমের সঙ্গী কোষ ও সিবনল থাকে। মানে সকল ধরনের গুপ্তবীজ উদ্ভিদ মানে হলো আবৃতবীজ উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গী কোষ এবং সিবনল থাকে, সকল ধরনের গুপ্তবীজ উদ্ভিদ। সিপ কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে একটি কেন্দ্রীয় ফাঁপা জায়গা সৃষ্টি হয়, যেটা খাদ্য পরিবহনের নল হিসেবে কাজ করে। এই সিপ কোষের প্রোটোপ্লাজমের উপাদান এই প্রাচীর ঘেঁষে থাকে, মাঝখান দিয়ে থাকে ফাঁকা। এই জন্যই মানে প্রাচীর ঘেঁষে থাকে, মাঝখানে থাকে না, যার কারণে মাঝখানে এই অংশটা থাকে ফাঁপা মানে ফাঁকা অংশ, যেটা খাদ্য পরিবহনের জন্য নল হিসেবে কাজ করে। পাতায় প্রস্তুত খাদ্য মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে প্রস্তুত খাবার তৈরি হয়, সেই প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করা এদের প্রধান কাজ। সঙ্গী কোষ, প্রতিটি সিপ কোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় অবস্থান করে। এদেরকে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াস বেশ বড়, ধারণা করা হয় এই নিউক্লিয়াস সিপ কোষের কার্যাবলী কিছুটা হলেও
নিয়ন্ত্রণ করে। সঙ্গী কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীরযুক্ত। ফার্ন ও ব্যক্তবীজ উদ্ভিদে এদের উপস্থিতি নেই এবং ফার্ন এবং নগ্নবীজ উদ্ভিদের মধ্যে সঙ্গী কোষ নাই। তাহলে সঙ্গী কোষ কোনগুলো? এই যে দেখতেছি আমরা সিবনল, এর পাশে যেটা আছে এইটা হলো সঙ্গী কোষ, এটা সঙ্গী কোষ, এগুলো কিন্তু সঙ্গী কোষ নয়। সিবনলের সাথে যে প্যারেনকাইমা কোষগুলো থাকে তারাই হলো কি সঙ্গী কোষ। এখানে দেখো ফ্লুয়েম প্যারেনকাইমা, ফ্লুয়েমে উপস্থিত প্যারেনকাইমাগুলি হচ্ছে ফ্লুয়েম প্যারেনকাইমা। এই যে ফ্লুয়েম, এর মধ্যে এটাও এক ধরনের প্যারেনকাইমা, এটাও প্যারেনকাইমা। তবে সিবনল থেকে দূরে অর্থাৎ পরবর্তী সঙ্গী কোষের পরের দিকগুলো থাকে সেগুলো হলো ফ্লুয়েম প্যারেনকাইমা। এদের কোষ সাধারণত প্যারেনকাইমার মতো পাতলা প্রাচীরযুক্ত এবং প্রোটোপ্লাজম যুক্ত। এরা খাদ্য সঞ্চয় করে খাদ্য পরিবহনে সহায়তা করে। ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজ উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লুয়েম টিস্যুতে ফ্লুয়েম প্যারেনকাইমা থাকে। একবীজপত্রী উদ্ভিদে ফ্লুয়েম প্যারেনকাইমা থাকে না। মনে রাখতে হবে, অনেক সময় এরকম একটি প্রশ্ন আসতে পারে অবজেক্টিভে যে কোন উদ্ভিদের মধ্যে ফ্লুয়েম প্যারেনকাইমা থাকে না। হয়তো সেখানে একবীজপত্রী না বলে সরাসরি একবীজপত্রী উদ্ভিদ দিয়ে দিল, ধান, গম, যব, ভুট্টা। তখন তোমাকে এটার উপর ভিত্তি করে তোমার উত্তর দিতে হবে। এরপর আসো ফ্লুয়েম ফাইবার বা ফ্লুয়েম তন্তু। স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে ফ্লুয়েম ফাইবার গঠিত। এগুলো এক ধরনের দীর্ঘ কোষ যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে। ফ্লুয়েম ফাইবার বা তন্তুকে বাস্ট ফাইবারও বলা হয়। পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার, এই যেটা হলো পাটের আঁশ, এটা হলো বাস্ট ফাইবার। উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময়, গৌণ বৃদ্ধি মানে কি? যখন সরাসরি উদ্ভিদের বৃদ্ধি হয় উদ্ভিদের শীর্ষভাগে এবং মূলে, এটা হলো সরাসরি বা প্রাথমিক বৃদ্ধি। আর ক্যাম্বিয়াম বিভাজনের ফলে গাছ যখন মোটা হয় তখন তাকে বলা হয় গৌণ বৃদ্ধি। এরকম উদ্ভিদাঙ্গের গৌণ বৃদ্ধির সময় এই ফাইবার উৎপন্ন হয়। তাহলে গৌণ বৃদ্ধির সময় এই বাস্ট ফাইবারগুলো উৎপন্ন হয়। এইসব কোষের প্রাচীরে কোপ থাকে। যদি আমরা এগুলোর যে ক্ষুদ্র ক্ষুদ্র সুতার মতো পাতলা পাতলা থাকে, এগুলো মাইক্রোস্কোপের নিচে নিলে এর মধ্যে ছোট ছোট গর্ত দেখা যায়, যাদেরকে বলে কোপ। ফ্লুয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপর নিচে পরিবাহিত হয়। আসো দেখি এখানে আমরা যে পড়লাম এর মধ্যে বহু নির্বাচনী সংক্রান্ত কিছু নৈর্ভিত্তিক প্রশ্নগুলোর একটি রূপ আছে। এখানে শুধু আমি প্রশ্ন উত্তর এবং প্রশ্ন উত্তর দিয়েছি। আসো দেখি ছিপ কোষগুলো কিভাবে গঠিত হয়? ছিদ্রযুক্ত ছিপ প্লেটের মাধ্যমে। ছিপ কোষে প্রোটোপ্লাজম কিভাবে থাকে? টিউবের প্রাচীর ঘেঁষে থাকে। কোন কোষে নিউক্লিয়াস থাকে না? পরিণত ছিপ কোষে। ছিপ কোষের কি যুক্ত থাকে? লিগনিন যুক্ত থাকে। সঙ্গী কোষ মূলত কোন ধরনের কোষ? সঙ্গী কোষ প্যারেনকাইমা জাতীয় কোষ। আমি বললাম প্যারেনকাইমা জাতীয় কোষ। কোন কোষ নিজের কার্যাবলী ছাড়াও ছিপ কোষের কাজ করে? সঙ্গী কোষ। কোন ধরনের উদ্ভিদে সঙ্গী কোষের উপস্থিতি নেই? ফার্ন ও ব্যক্তবীজী উদ্ভিদ। কোন ধরনের উদ্ভিদে ফ্লুয়েম প্যারেনকাইমা থাকে না? একবীজপত্রী উদ্ভিদে। পাটের আঁশ কোন ধরনের ফাইবার? বাস্ট ফাইবার। এবং বাস্ট ফাইবার কখন তৈরি হয়? উদ্ভিদের গৌণবৃদ্ধি। গৌণবৃদ্ধি কখন? যখন উদ্ভিদের ক্যাম্বিয়াম অর্থাৎ গাছ যখন মোটা হয় তখন উদ্ভিদের গৌণবৃদ্ধি ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।